বাংলা সিনেমা তখন এদেশের চলচ্চিত্র আঙিনায় নিজের জাত চেনাতে শুরু করেছে সবেই। সবাক সিনেমার সেই যুগে অভিনেতা অভিনেত্রীরা যদি গান গাইতে পারতেন তাহলে বাড়তি সুবিধে হতো, কারণ প্লেব্যাক প্রযুক্তি তখনও চালু হয়নি। অভিনয়ের সাথে সাথেই তারা সরাসরি গান গাইতেন। ক্যামেরা ও শব্দগ্রহণ যন্ত্র একই সাথে অভিনয় ও গানকে রেকর্ড করত। সেই যুগের গায়ক অভিনেতাদের মধ্যে ছিলেন কে.এল. সাইগল, পঙ্কজ মল্লিক, আর মহিলাদের মধ্যে ছিলেন কানন দেবী। এমনই এক পরিবেশে বাংলা ছবির জগতে পা রেখেছিলেন পাহাড়ী সান্যাল। নিউ থিয়েটার্সের বীরেন সরকার অথবা প্রমথেশ বড়ুয়ার হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন তিনি। পাহাড়ী সান্যালের পরিবার ছিল 3 পুরুষের প্রবাসী বাঙালি। তারা উত্তরপ্রদেশের লখনৌয়ের মানুষ। তার পিতা নৃপেন্দ্রনাথ সান্যাল আর্মিতে কাজ করতেন। মা ছোটবেলাতেই মারা যান। পিতাও তার 12 বছর বয়স থেকেই যুদ্ধে নিরুদ্দেশ ও পরে খবর পাওয়া যায় তিনি মারা গেছেন। পাহাড়ী সান্যালের আসল নাম নগেন্দ্রনাথ সান্যাল। 1906 সালের 22শে ডিসেম্বর সিমলার কসৌলিতে তার জন্ম হয়। পাহাড়ে জন্মেছিলেন বলে তার পিতা নাম রেখেছিলেন পাহাড়ী। এখন জন্মসাল ও জন্মস্থান নিয়ে একটু বিতর্ক আছে। অনেকে বলেন তিনি জন্মেছিলেন 1908 সালের 22শে ফেব্রুয়ারি দার্জিলিং শহরে। যাই হোক, শৈশবে মাতা পিতাকে হারিয়ে তিনি বড় দাদা ও কাকাদের ছত্রছায়ায় মানুষ হয়েছিলেন। ছোট থেকেই তিনি ছিলেন সঙ্গীতপ্রেমী ও সুগায়ক। জীবনে তিনি গায়কই হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন অভিনেতা। তিনি বেনারসের গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু গানের টানেই আবার ফিরে গেলেন লখনৌ। সেখানে ম্যারিস মিউজিক কলেজে ভর্তি হলেন সঙ্গীত শিক্ষার জন্য। লখনৌয়ের হিন্দুস্তানি সঙ্গীতের পরিবেশ তার উপর প্রভাব ফেলেছিল। পাহাড়ী সান্যালের জ্যাঠতুতো দাদা দ্বিজেন্দ্রনাথও তাকে সঙ্গীতের ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। এখন ম্যারিস কলেজে পড়বার সময়ই তিনি সহপাঠিনী প্রতিভা সেনগুপ্তর প্রেমে পড়েন। সেটা 1927 বা 28 সাল। তার তখন 21 বা 22 বছর বয়স। এদিকে প্রতিভা সেনগুপ্ত তার চেয়ে বয়সে কিছুটা বড়। এই বিবাহ পাহাড়ী সান্যালের অভিভাবকরা মেনে নেননি। তাকে বাড়ি থেকে ত্যায্য করেন। ফলে সেই বয়সে স্বজনহারা হয়ে সংসার পাততে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সংসারও টিকল না। সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয়। এই শোক তাকে গভীরভাবে আঘাত করে। সব ছেড়ে ছুড়ে তিনি যান রামপুরের রাজার রাজসভায় কোর্ট সিঙ্গার হিসেবে যোগ দিতে, অথবা কারো কারো মতে দেওয়ারের রাজার ব্যক্তিগত সচিব হয়ে কাজে যোগদান করেছিলেন। যাই হোক, এখন ফিরে তাকাই তার সঙ্গীতের তালিমের দিকে। ম্যারিস কলেজের শিক্ষা ছাড়াও তিনি তালিম নিয়েছিলেন উস্তাদ মোহাম্মদ হোসেন, নাসের খান, আহমদ খানের মতো সঙ্গীতজ্ঞের কাছ থেকে। শোনা যায় একদিন নিজের বৈঠকখানাতে বসে গান গাইছেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিখ্যাত সমাজবিজ্ঞানী ও সাহিত্যিক দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। তার গানের টানে ঢুকে পড়লেন বৈঠকখানায়, অচেনা হওয়া সত্ত্বেও। এই লখনৌতেই তার সাথে পরিচয় হয় পিতৃতুল্য অতুল প্রসাদ সেনের সাথে। দীর্ঘ সময় তার সাহচর্যে কাটিয়েছেন পাহাড়ী সান্যাল। নিজে হাতে ধরে গান শিখিয়েছেন অতুলবাবু পাহাড়ী সান্যালকে। সেই জন্যেই পাহাড়ী সান্যাল ছিলেন অতুল প্রসাদী গানের ধারার একজন প্রথম সারির গায়ক। 1932 সাল নাগাদ পাহাড়ী সান্যাল চলে আসেন কলকাতা শহরে। আলাপ হয় প্রমথেশ বড়ুয়ার সঙ্গে। তার পরিচালনায় রূপলেখা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেটা কার্যকর হয়নি, কারণ তাদের চুক্তিপত্র পছন্দ হয়নি পাহাড়ী সান্যালের। এরপর দেবকী বসুর নিউ থিয়েটার্সে মাসিক 150 টাকায় বেতনে চুক্তি হয় তার। প্রথম ছবি মীরাবাই। এই ছবিতে অভিনয়, গানের প্রশংসা হলো। প্রবাসী বাঙালি হওয়ার কারণে পাহাড়ী সান্যাল চোস্ত উর্দু, হিন্দি বলতে পারতেন। ইংরাজিতেও ছিলেন সমান দক্ষ। অতএব নিউ থিয়েটার্সের হিন্দি ছবিগুলোতেও পাহাড়ী সান্যাল অভিনয় করতে লাগলেন সমান তালে। 1933 থেকে 42-এর মধ্যে বাংলা হিন্দি মিলিয়ে নিউ থিয়েটার্সের 30খানা ছবিতে তিনি অভিনয় করেছিলেন, যেমন মীরাবাই ও তার হিন্দি ভার্সন রাজরানী মীরা, ভাগ্যচক্র, দেবদাস, বড়দিদি, বড়িদিদি, মায়া, 2 ভার্সন নেই, বিদ্যাপতি, প্রতিশ্রুতি প্রভৃতি। এই
প্রতিশ্রুতি ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে BFJA পুরস্কারও তিনি পেয়েছিলেন। প্রথম দিকের ছবিতে অভিনয়ের সাথে সাথে গানও গেয়েছিলেন। পাহাড়ি সান্যাল অভিনীত ভাগ্যচক্র হল ভারতবর্ষের প্রথম ছবি যেখানে প্লেব্যাক গান ব্যবহার করা হয়েছিল। পাহাড়ি সান্যাল গেয়েছিলেন প্লেব্যাক গায়ক হিসেবে। কেন পরাণ হলো বন্ধনহারা এই গানটি তিনি গেয়েছিলেন। আবার কারোর প্রতি ছবিতে KL সাইগলের সাথে ডুয়েট গেয়েছিলেন জো চাকরি দিলা দে গানটি। 1942 সালের পরে নিউ থিয়েটার ছেড়ে বোম্বে চলে যান। তিনি সেখানেও খানকুড়ি ছবিতে অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মজ, মহব্বত, প্রীত, মিলান, ইনকার, মাজাক, শ্রবণ কুমার প্রভৃতি। এরপর আবার ফিরে আসেন কলকাতায়। এই পর্বে তার অভিনীত প্রথম ছবি প্রিয়তমা। তারপর থেকে আমৃত্যু কলকাতাতেই ছিলেন। অন্তত এক ছবিতে তাকে আমরা চরিত্রাভিনেতা হিসেবে দেখতে পাই, হিরোর বাবা, ঠাকুরদা প্রভৃতি। তাছাড়া দুটো বায়োগ্রাফিক্যাল ছবিও তিনি করেছিলেন নাম ভূমিকায়, মহাকবি গিরিশচন্দ্র ও বিদ্যাসাগর। এই দুটি চরিত্রে অভিনয় করে ব্যাপক সমাদরও লাভ করেছিলেন। চরিত্রাভিনয়ের দিকে সরে যাওয়ার পরও চুটিয়ে অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী প্রমুখ পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সাথে। দ্বীপ জেলে যাইতে তার অভিনয় বলার নয়। অরণ্যের দিনরাত্রি ছবিতে তার গাওয়া অতুল প্রসাদের গানখানি অতুলনীয়। ভোলা যায় না কাঞ্চনজঙ্ঘা ছবির আত্মভোলা জগদীশকে। আবার ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ও একটি রাতের মতো ছবিতে অত্যন্ত মজার চরিত্রেও অভিনয় করেছেন। 1965 সালে চিত্ত বসু পরিচালিত জয়া ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে BFJA পুরস্কারও জিতেছিলেন। তার আরও যেসব উল্লেখযোগ্য ছবি ছিল সেগুলো হলো পৃথিবী আমারে চায়, হারানো সুর, হাসপাতাল, সাত পাকে বাঁধা, কায়াহীনের কাহিনী, গৃহদাহ, আরাধনা প্রভৃতি। 1963 সালে জেমস আইভরি পরিচালিত ইংরাজি ছবি দ্য হাউসহোল্ডারেও তিনি অভিনয় করেছিলেন। শুধু চলচ্চিত্রেই নয়, মঞ্চেও তার বিচরণ ছিল অনায়াস। 1973 সালের বিশ্বরূপার আসামি হাজির নাটকে তার অভিনয় নাট্যমন্ত্রীদের প্রশংসা কুড়িয়েছিল। অভিনয় দক্ষতা, দরাজ মন, গানের গলা, নবাবী মেজাজ সব মিলিয়ে পাহাড়ি সান্যাল ছিলেন অনন্য ব্যক্তিত্ব। হুডকলা বাক্সল গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন কলকাতা শহরে। হাইওয়ান শার্ট পরতে ভালোবাসতেন আর ভালোবাসতেন পান খেতে। সেই সঙ্গে সহ অভিনেতাদের সঙ্গেও ছিল ভালো সম্পর্ক। বিশেষ সখ্য ছিল উত্তম কুমারের পরিবারের সঙ্গে। উত্তম কুমারের বাড়িতে মনসা পুজো উপলক্ষে যে রান্না পুজো হতো, সেই রান্না পুজো বা অরন্ধনের জন্য আগের দিনের রান্না খাবার বা বাসি প্রসাদ অন্ন খুবই প্রিয় ছিল পাহাড়ি সান্যালের। প্রতি বছরই তিনি আসতেন এই প্রসাদ গ্রহণ করতে। এমনই মিশুকে প্রকৃতির সহজ সরল মানুষ ছিলেন তিনি। দ্বিতীয়বার বিবাহ করেন অভিনেত্রী মীরা বসুকে। তবে শেষ জীবনটা অর্থকষ্টে কেটেছিল তার। মঞ্চে অভিনয় চলাকালীনই একদিন বুকে ব্যথা টের পান। রাতে বাড়ির বাথরুমে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেরিব্রাল স্ট্রোক। পরদিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 1974 তিনি আমাদের ছেড়ে চলে যান অমৃতলোকে। তাঁর জন্মদিবসে রইল তার জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।